বার্সেলোনার কাছে 3-2 গোলে হারা একটা ব্যাপার, কিন্তু আপনি যখন সেগুন্দা ডিভিশন মানে সেকেন্ড ডিভিশনের ক্লাবের কাছে 3-2 গোলে হেরে যাবেন এবং তারপর ওই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবেন, তখন ওই প্রশ্নটা বড় করেই হয়তো উঠবে। আলভারো আরবেলোয়ার রিয়াল মাদ্রিদের কোচিং ক্যারিয়ার শুরু হয়েছে দুঃস্বপ্নে। তারা হেরে গেছে আলবাসেতের কাছে 3-2 গোলের নাটকীয় পরাজয়ের পরে। রিয়াল মাদ্রিদে এখন দুর্যোগ, অন্য পাশে সেগুন্দা ডিভিশনের ক্লাবটার ওপরে এখন অনেকটুকু আলো। তাদের জন্য ঐতিহাসিক এক জয়। 2021 সালের পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো সেকেন্ড ডিভিশনের বা নিচেদের থেকে নিচের স্তরের ক্লাবের কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। আর আরবেলোয়া এই হারটাকে বলছেন বেদনাদায়ক। বেদনাদায়ক বলাটাই আসলে খুব স্বাভাবিক, কারণ এই ম্যাচ শুরুর আগে খুব বেশি দিন ট্রেনিং করার সুযোগ আসলে দলকে নিয়ে পান নাই। শাভি আলোনসোকে স্যাক করার পর এটাই ছিল তার প্রথম ম্যাচ, এবং এই ম্যাচে আপনি খেয়াল করে দেখেন রিয়াল মাদ্রিদ 20টা শটস নিয়েছে, মাত্র 2টা গোল হয়েছে, 5টা অন টার্গেটে ছিল। তবে রিয়াল মাদ্রিদের যে 11টা নিয়ে তিনি আসলে তার প্রথম ম্যাচটা খেলতে নেমেছিলেন, যখন আসলে স্কোয়াডটা দেওয়া হয়েছিল ওভারঅল 23 জনের স্কোয়াড, তখনই কিন্তু দেখা গেছে 11 জন ফুটবলার আপনার নাই রেগুলার টিমের। তিনি যেহেতু আপনার রিয়াল মাদ্রিদের কাস্তিয়া টিমের কোচ ছিলেন, সেই জায়গায় তিনি ওই ইয়াং ফুটবলারদের খুব ভালো করে চিনেন, তাদেরকেই তিনি সুযোগটা দিতে চেয়েছিলেন। কিন্তু সুযোগ দিতে চেয়েছিলেন ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি আলবাসেতের কাছে তো আর হারবেন না, তাই না? মানে আপনি কোন ক্লাবের কাছে হেরেছেন এটা তো আগে বুঝতে হবে। আপনি হেরেছেন এমন একটা ক্লাবের কাছে যারা স্প্যানিশ ফুটবলের সেকেন্ড ডিভিশনে আছে, পরের বার থাকতে পারবে কিনা এটা নিয়ে কনফিউশন আছে। 17 নম্বর অবস্থানে তারা, এবং তারা রেলিগেশন জোন থেকে 1 পয়েন্ট ওপরে। কোন ক্লাবের কাছে তারা হারলো, এই ফিরিস্তিটা যদি আমরা একটু দেখে নেই তাহলে বোধহয় এই ব্যাপারটা বুঝতে আমাদের জন্য বেশ খানিকটা সুবিধা হবে। সেগুন্দা ডিভিশনের ক্লাব আলবাসেতের বিপক্ষে রিয়ালের ইতিহাসের প্রথম হার। লিগে 17 নম্বর অবস্থানে আলবাসেতে, রেলিগেশন জোন থেকে 1 পয়েন্টে তারা মাত্র এগিয়ে। 2021 সালের পর যে কথাটা বলছিলাম, রিয়াল মাদ্রিদের নিচের স্তর একটা ক্লাবের কাছে হার, এবং নিচেরটা আমার কাছে মনে হয় আরেকটু আশঙ্কার। 2018 সালে হুলেন লোপেতেগি যখন রিয়াল মাদ্রিদের কোচ হয়ে এলেন, তিনি তার প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে হেরে গিয়েছিলেন। এরপরে 9 জন কোচ গেছেন, তারা সবাই মোটামুটি জিতেছেন। 8 জন জিতেছেন এর আগেরটা, মানে হারেন নাই কেউ। 5টায় জয়, 3টায় ড্র। আর এই আরবেলো আর শুরুটা হলো হেরে সেই লোপেতেগির পরে। 2018 সালের পর থেকে এই 2026 সাল। শাভি আলোনসোকে স্যাক করলেন, নতুন কোচ এলেন। এক ম্যাচে আমি জানি কোনো পরিবর্তন হবে না, 11 নিয়ে অনেক কথা বলতে পারেন, কিন্তু এই ম্যাচটাকে তো সহজ করে নেওয়ার কোনো সুযোগ রিয়াল মাদ্রিদের সামনে ছিল না। দেখেন, শুধু আসলে লোপেতেগির কথাটা না বলে আপনি যদি আরো একটু লম্বা করেন স্প্যানটা, 42 বছরের মধ্যেই 10ম কোচ হলেন এই আরবেলোয়া, যিনি হচ্ছে প্রথম ম্যাচটাই হেরে গেলেন। এবং আপনি হেরেছেন কোন দলের সাথে? ধরেন আমরা ওই দলের অবস্থাটা বোঝাতে একটা স্ট্যাট নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে এই দলের, অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার যার সাথে খেললো রিয়াল মাদ্রিদ আলবাসেতে, তাদের আপনার ট্রান্সফার মার্কেটে পুরো দলেরই হচ্ছে গিয়ে আপনার স্কোয়াড ভ্যালু 1,35,00,000 ইউরো। সেখানে রিয়াল মাদ্রিদের স্কোয়াড ভ্যালু 135 কোটি ইউরো, মানে 135 গুণ এগিয়ে রিয়াল মাদ্রিদের স্কোয়াড অলমোস্ট আপনার এই দলটার থেকে। হ্যাঁ, ইনফ্যাক্ট আপনার এই যে লাস্টে যিনি গোল করলেন বেন্ডাঙ্কার, তিনি 9 বছর আগে ফুটবল খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন, তার জোড়া গোল একদম এক্সট্রা টাইমে, তার রোমাঞ্চকর গোল, সেটাই তো হচ্ছে এই দলটাকে নিয়ে গেল এমন একটা জায়গায় যে মানে গর্ব করার মতো ইতিহাসেরই একটা স্মরণীয় জয় আসলে এই ক্লাবটা পেয়ে গেল। ওই ক্লাবের জন্য ইতিহাস, এবং ওই ফুটবলারের জন্য অর্থাৎ বেন্টাঙ্কোরের জন্য এটা আরেকটা ইতিহাস। তিনি 2টো গোল করেছেন 81 মিনিটে, আরেকটা অ্যাডিশনাল টাইমে, বলছি অ্যাডেড টাইমে গিয়ে বা ইনজুরি টাইমে গিয়ে। শেষ গোলটাতে রিয়াল মাদ্রিদের দুর্দশা খুব স্পষ্ট করে ফুটে উঠেছে। এখন এই দুর্দশাটা কোন দুর্দশা? শেষ গোলটাতে যখন ওইখানে বেন্টাঙ্কোর গেলেন এবং তার সামনে দানি কারভাহাল, তিনি ফার্স্টে শট করলেন। কারভাহাল প্রথমে সেটা ব্লক করেছিলেন। ব্লক করার পরে কারভাহালের কাছে মনে হয়েছে যে ঠিক আছে, বলটা বোধহয় আর কোনো বিপদ নাই, খেলা তো এক্সট্রা টাইমের দিকে যাচ্ছেই। তখন বেন্টাঙ্কোর আরেকবার বল পেলেন। বল পেয়ে তিনি বলটাকে যেভাবে লুপ করে আন্দ্রেয়া লুনিনের ফার পোস্ট দিয়ে জালে জড়ালেন, ওইটা অবিশ্বাস্য। ওইটা রিয়াল মাদ্রিদের জন্য প্রচন্ড পরিমাণ অপমানের হওয়ার কথা। স্পেশালি এই ধরনের এক্সপেরিয়েন্সড ফুটবলার দানি কারভাহাল, তাদের ক্যাপ্টেন যিনি পরে নেমেছেন, তার কাছ থেকে আপনি এইটা প্রত্যাশা করবেন না। রিয়াল মাদ্রিদ এই ম্যাচে হয়তো বল পজিশনে এগিয়ে আছে, হয়তো শর্টসের দিক থেকে এগিয়ে আছে, কিন্তু এই ম্যাচে রিয়াল মাদ্রিদ কোনোভাবেই জেতা ডিজার্ভ করতো না। প্রথম থেকে আপনি আসেন, ফার্স্ট গোলটা কে করেছে? আলবাসেতে করেছে, একটা কর্নার থেকে করেছে, সেটা ডিফেন্ড তারা করতে পারে নাই। সেকেন্ড গোলটা বিরতির ঠিক আগে যখন রিয়াল মাদ্রিদ স্ট্রাগল
সেটাও ছিল, added time সেখানে চলছিল। গোল হয়েছে। মাস্তানতুয়ানো বলটা কোনোভাবে জালের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন, তার আগে হুইসল্যান্ডের একটা হেডার ছিল। 1-1 সমতা। আপনি এবার সেকেন্ড হাফে নেমেছেন। সেকেন্ড হাফে কি রিয়াল মাদ্রিদ ডমিনেট করেছে? আমার কাছে মনে হয় না তারা ডমিনেট করেছে। মানে আলবাসেতের বিচারে তারা ডমিনেট করতে পারে নাই। এরপরে ম্যাচের 81 মিনিটে যখন ওই গোলটা পেল আলবাসেতে, তখন ওই জায়গায় উদযাপন শুরু হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে তারা একটা ইতিহাস গড়তে যাচ্ছে। রিয়াল মাদ্রিদকে তারা হারিয়ে দিচ্ছে, দ্য গ্রেট রিয়াল মাদ্রিদ। কিন্তু সেই জায়গাতেও বাদ ছেড়েছিলেন গনজালো গার্সিয়া। তিনিও একেবারে শেষ দিকে কর্নার কিক থেকে দুর্দান্ত এক হেডারে গোল যখন করলেন, তখন এক্সট্রা টাইমেই যাওয়ার কথা ম্যাচটা, তাই না? কিন্তু ওই জায়গা থেকেও রিয়াল মাদ্রিদ ম্যাচটা এক্সট্রা টাইমে নিতে পারলো না। এক্সট্রা টাইমে নিলে তাদের যে প্লেয়াররা আছে, তাদের যে ফিটনেস লেভেল, তাতে তারা উঠে যেতে পারতো। হয়তো টাই ব্রেকারে গেলেও তারা উঠে যেতে পারতো, কিন্তু তবুও তারা সেই পর্যন্ত ম্যাচটা বের করতে পারে নাই। আপনি রিয়াল মাদ্রিদকে তো এই অবস্থায় দেখেন না যে 89-90 মিনিটে গোল করে তারা সমতায় ফিরবে, আবার 94 মিনিটে গোল খেয়ে তারা ম্যাচ হারবে। এ কোন রিয়াল মাদ্রিদ? দেখেন এই জায়গায় হচ্ছে গিয়ে যে আপনার এই ধরনের কাপ টুর্নামেন্টে অনেক ফুটবলারদের নতুন করে সুযোগ দেওয়া হয়, রিজার্ভ বেঞ্চটার শক্তিমত্তাটা একটু পরখ করে দেখা হয়, এবং আরবেলোয়া কিন্তু ম্যাচের আগেই এই জিনিসগুলো জানান দিয়েছিলেন তিনি অনেক তরুণ ফুটবলারকে সুযোগ দেবেন। ফাইন, তারপরও আপনি দেখেন লাস্ট ম্যাচ অর্থাৎ বার্সেলোনার সাথে ম্যাচের থেকে স্কোয়াডে 6 জন ছিলেন, 5 জন হচ্ছে নিউলি হচ্ছে ইন্টিগ্রেটেড হয়েছেন এই দলটার সাথে এই ম্যাচের স্কোয়াডে। তারপরও ওই যে ভিনিসিয়াসকে কি আপনি ভিনিসিয়াসের মতো খুঁজে পেয়েছেন, যে ভিনিসিয়াসকে আপনি স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার এগেনস্টে যেভাবে দেখেছিলেন, তার ছিটে ফোটাও কিন্তু হচ্ছে এই ম্যাচে দেখা যায়নি। হ্যাঁ, রিয়াল মাদ্রিদের শর্টস হয়তো আপনার বেশি ছিল, সেইটা আপনি বলতে পারেন, কিন্তু ওই ডমিনেটিং ফ্লেয়ারটা রিয়াল মাদ্রিদের এই সেকেন্ড ডিভিশনের 17 নম্বর দলের এগেনস্টে কোনোভাবেই আসলে ম্যাচটায় একেবারেই ছিল না। আপনি ওই গোলগুলো কনসিডার কথা বলেন, আপনি হচ্ছে লাস্ট যে গোলটা হলো সেইখানে আপনি দেখেন কামাভিঙ্গার পজিশনিংটাও আপনি দেখেন, রিয়াল মাদ্রিদের বক্সের ভেতর 4 জন ফুটবলার, তারপরে হচ্ছে কেউ কারোর মার্কিংয়ে যাচ্ছে না, ক্লোজ ডাউনে যাচ্ছে না, ইজিলি ধরেন ওইটা যদি তিনি পোস্টে টার্গেট না করে ডান পাশে যে ফুটবলার ছিলেন তাকেও যদি দিয়ে দিতেন, সেটা ওইখানেও গোল হতো। ওকেও আটকানোর মতো পজিশনে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডাররা ছিল না। বললাম না যে তারা ধরে নিয়েছে যে ম্যাচটা এক্সট্রা টাইমে যাচ্ছে, এবং সেইভাবে তারা ম্যাচটাকে বোধহয় শেষ করতে চেয়েছিল। স্বাভাবিকভাবে এই হারের পরে আলভারো আরবেলোয়া বলছেন যে দলটাতে ড্র করলেই সেটাকে একটা ট্র্যাজেডি হিসেবে ধরা হয়, সেই দল যখন হেরে যায় তখন আপনি নিশ্চয়ই অবস্থাটা বুঝতেই পারছেন। এবং আরবেলোয়া বলছেন তাদের দলের ব্যাপক পরিমাণে উন্নতি করতে হবে। এই ক্লাবে ড্র খারাপ ফল, একটা ট্র্যাজেডি, তাহলে হার কেমন হয় বুঝুন। এটা বেদনাদায়ক, বিশেষ করে লিগের নিচের স্তরের দলের সঙ্গে হারটা। আমাদের অবশ্যই উন্নতি করতে হবে। এখন উন্নতি তিনি কোথায় করবেন বা কি করে করবেন? আরবেলোয়ার 11টা আসলে এই ম্যাচে কি ছিল? রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আমার মানে প্রথম ম্যাচে তিনি কোন 11টা নামালেন? সেখানে তিনি ভিনিসিয়াসকে রেখেছিলেন, গার্সিয়াকে রেখেছিলেন, মাস্তানতুয়ানোকে স্টার্ট দিয়েছিলেন, গুলের ছিলেন, সেস্পেরো এবং ভালভার্দে, এই দিয়ে হচ্ছে আপনার মিডফিল্ড তারা বের করেছে। গার্সিয়া লেফট সাইডে অর্থাৎ লেফট ব্যাকের পজিশনে হুইসেন, আসেনসিও, হিমেনেজ, এইটা নতুন। আর আন্দ্রে লুনিন তো এই ধরনের কাপ টুর্নামেন্টে খেলবেন, এইটাই আসলে ন্যাচারাল। তিনি কি আসলে আরো কয়েকজন ফুটবলারকে বসে রাখেন? মানে এইখানে কি আসলে উচিত ছিল রিয়াল মাদ্রিদের এমন একটা 11 চুজ করা, যতই আলবাসেতে হোক না কেন, যেহেতু দলের অবস্থা সুবিধার নয়, তাই কোনো রকম কোনো পরীক্ষা নিরীক্ষা না করার। কিন্তু খুব বেশি কি পরীক্ষা নিরীক্ষা করলেন? কয়েকটা পজিশন আবার আপনি ওইটাও হিসাব করেন, শনিবার দিনেই হচ্ছে নেক্সট রিয়াল মাদ্রিদের ম্যাচ লেভান্তের এগেইনস্টে। হ্যাঁ, আপনার তো খুব অল্প টাইমের মধ্যে ম্যাচ খেলতে হচ্ছে, প্রথম ম্যাচ, আপনি এই ধরনের কাপ টুর্নামেন্ট 17 নম্বরে থাকা দল, আপনি তো রিয়াল মাদ্রিদ ডিমান্ডিং টিম, ফাইন, তাই বলে তো হচ্ছে কি আপনি কিছু কিছু পরিবর্তন করবেন। মেজর পরিবর্তনও তো তিনি করেননি। আপনি ভিনিসিয়াসকে এই ম্যাচে পাচ্ছেন, আপনি ভালভার্দেকে এই ম্যাচে পাচ্ছেন, আপনি অ্যাসেনসিও, হাউসেনকে আপনি এই ম্যাচে পেয়েছেন, তাহলে তো অলমোস্ট ফ্রান গার্সিয়া কারেরাসের জায়গাটায় ওই জায়গাটায় তিনি নেমেছিলেন। অলমোস্ট তো এইটাও হচ্ছে কি আপনার রিয়াল মাদ্রিদের মেইন 11-এর মতোই। একেবারে নতুন প্লেয়ার তো আপনার দুইটা কেবল মাত্র, আপনি হিমেনেসকে বলতে পারেন, আপনি ওই যে কেস্তেরোকে আপনি বলতে পারেন, যে হচ্ছে লম্বা সময় ধরে ওই আরবেলোয়ার আন্ডারেই ছিল, তাকে প্রথম ম্যাচটাতেই তিনি সুযোগ করে দিয়েছেন অ্যাজ এ নাম্বার 6 পজিশনে। আপনি তো বিরতির পরও হচ্ছে প্লেয়ার চেঞ্জ করলেন, আপনি দানি কারভাহালকে নামালেন, আপনি হচ্ছে কামাভিঙ্গাকে নামালেন, আপনি হচ্ছে আলাবাকে আপনি নামালেন। তো এরপরও আসলে কোনো কিছু দিয়ে আপনি এই ম্যাচের রেজাল্টটাকে জাস্টিফাই করতে পারবেন না। উনি কিন্তু এটাও বলেছেন, এই হারে সম্পূর্ণ দায় আমার। ম্যাচে স্টার্টিং 11, ম্যাচে প্লেয়াররা যেভাবে খেলেছে সেই
খেলার ধরন এবং হচ্ছে বদলিগুলো যখন যেভাবে করা হয়েছে সবকিছু মিলে এই পুরাটার দোষ তিনি কিন্তু নিজের ওপরেই নিয়েছেন। রিয়াল মাদ্রিদ যে পরিবর্তনগুলো সেকেন্ড হাফে করেছে, মানে কামাভিঙ্গা একটু লেফট ব্যাকের পজিশনে মনে হলো যে ওই জায়গায় একটু অপারেট করছিলেন, অনেকটা কার্লো আনচেলত্তির ছায়া, মানে আরবেলোয়ার কৌশল যদি আপনি এই ম্যাচে বিশ্লেষণ করতে চান তাহলে কি দাঁড়াবে, মানে সেস্তেরও ভালোই খেলছিলেন আমার কাছে মনে হয়, ভালভার্দে আরও একবার মিডফিল্ডে জায়গা পেলেন, মানে যে জায়গাগুলো নিয়ে আসলে কনফিউশন, শাবি আলোনসো বলছিলেন যে রাইট ব্যাকের পজিশনে ভালভার্দেকে ব্যবহার করছিলেন এবং ভালভার্দের ব্যাপারটা পছন্দ হচ্ছিল না, ভালভার্দেকে আমরা মিডফিল্ডে দেখলাম অপারেট করছিলেন, কিন্তু রিয়াল মাদ্রিদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আপনি গনজালো গার্সিয়াকে সেইভাবে খুঁজে পান নাই ওই গোলের আগ পর্যন্ত। ভিনিসিয়াস বাঁ দিকটায় কারিকুরি করছিলেন ঠিকই, কিন্তু আউটপুট জিরো। ডান দিকে মাস্তান্তুনো খুঁজে পাওয়া যায় না। আর আলবাসেতে এত প্রাণশক্তি, অফুরান প্রাণশক্তি, তারা এই ম্যাচটাকে নিজেদের ইতিহাসের সেরা ফুটবল ম্যাচ হিসেবেও যদি ধরে তাহলে অবাক হওয়ার মতো হয়তো কিছু থাকবে না। একে তো তারা পয়েন্ট টেবিলে 17 নম্বরের দল, তার উপরে এবারের সেগুন্দা ডিভিশন, মানে যেটাকে সেকেন্ড ডিভিশন বলে, সেই সেকেন্ড ডিভিশনে তারা যদি আপনি র্যাঙ্ক করেন যে সবচেয়ে বেশি গোল কারা খেয়েছে, সবচেয়ে বেশি গোল খাওয়া দলের তালিকায় তাদের উপরে আর মোটে একটা দল আছে, তারা 2 নম্বর দল, যারা সবচেয়ে বেশি গোল কনসিড করে সেকেন্ড ডিভিশনে। তাদের এগেইনস্টে রিয়াল মাদ্রিদ 1 গোলের ব্যবধানে হেরেছে। আপনি এবার এইটা হজম করেন। রিয়াল মাদ্রিদের এই সিস্টেমটা আসলে সামনের দিকে খুব মানে পরীক্ষার ভেতরে পড়তে যাচ্ছে, কারণ এই পরবর্তী যে ফিক্সচারগুলো রয়েছে এই জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত পরবর্তী 5 ম্যাচে রিয়াল মাদ্রিদকে খেলতে হবে লেভান্তের সঙ্গে, রিয়াল মাদ্রিদ খেলবে মোনাকোর সঙ্গে, চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়াল ইজ আ টাফ অপোনেন্ট এবং তারা লা লিগায় ভালো করছে, তাদের এগেইনস্টে তাদের খেলতে হবে। বেনফিকার সঙ্গে রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে চ্যাম্পিয়ন্স লিগের শেষটা, রিয়াল মাদ্রিদ রায়ো ভায়াকানো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, সেটাও সহজ ম্যাচ রিয়াল মাদ্রিদের জন্য হওয়ার কথা নয়। এখন এই যে আরবেলোয়াকে আমরা হয়তো অনেক কথা বলতে পারি বা আরবেলোয়াকে নিয়ে অসন্তোষ থাকতে পারে, পরেই আসলে এই ধরনের কথা বলা বা অসন্তুষ্টি থাকাটা এটা কোনোভাবেই যায় না, মানে এক ম্যাচে তিনি আসলে দলে কিছু করতেও পারেন না, এটা জাস্ট আগের বিপর্যয়ের ধারাবাহিকতা বলে আমার কাছে মনে হয়। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে সামনের 5টা ম্যাচ রিয়াল মাদ্রিদের রয়েছে, রিয়াল মাদ্রিদের অবস্থা এখন এমন জায়গায় এসে ঠেকেছে, সামনের 5 ম্যাচের যারা যারা প্রতিপক্ষ ওইখানেও ধরুন হচ্ছে কনফিডেন্টলি রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে বলতে পারবেন এই ম্যাচটা আমরা চোখ বন্ধ করে হারিয়ে দিতে পারবো, কারণ কনফিডেন্স লেভেলটা আপনার এই জায়গায় এসেছে। এখন রিয়াল মাদ্রিদের দরকার আপনার একটা বড় ব্যবধানে জয়, আর বেলোয়ার একটু সময়, তিনি যেটা করতে চান সেটা হচ্ছে কি দলকে বোঝানো, দলের কাছ থেকে ওই আউটপুটটা বের করে নেয়া। কারণ আপনি দেখেন লেভান্তের এগেইনস্টে আপনার দলে এমবাপ্পে ফিরবেন, রড্রিগো ফিরবেন, জুড বেলিংহাম ফিরবেন, কোর্তোয়া ফিরবেন, সুতরাং ওইটা হবে আসলে আসল দেখার মতো জিনিস যে আরবেলোয়ার সিস্টেম অফ প্লেটা কি হচ্ছে, যখন এমবাপ্পেরা থাকছেন তখন তিনি কোন ঘরনার ফুটবলটা খেলাচ্ছেন, এই সবকিছু পরীক্ষাটা আসলে লেভান্তের বিপক্ষেই হবে। আবার লেভান্তের বিপক্ষেও যদি আপনার কোনো নেগেটিভ একটা রেজাল্ট চলে আসে তখন আরো ব্যাড টাইমের মধ্যে কিন্তু রিয়াল মাদ্রিদকে ফেস করতে হবে। রিয়াল মাদ্রিদে আপাতত দুর্যোগ চলছে এবং দেখা যাক এই দুর্যোগের শেষ রিয়ালের কোথায় গিয়ে হয়। বার্সেলোনার আজ অবশ্য কোপা দেল রেতে ম্যাচ রয়েছে রেসিং সান্তান্দারের কথা যারা অনেকেই ভুলে গিয়েছিলেন, সেই রেসিং এর বিপক্ষে আরেকটা সেকেন্ড ডিভিশন বা সেগুন্দা ডিভিশনের ক্লাব। তবে পার্থক্য হচ্ছে এই রেসিং সান্তান্দের এই মুহূর্তে সেগুন্দা ডিভিশনের পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে আছে, তাদের পক্ষে এইখানে বার্সেলোনাকে চমকে দেওয়ার একটা অনুপ্রেরণা বোধহয় পাওয়া সম্ভব এই আলবাসেতের ম্যাচ দেখার পরে, যে তারা যদি পারে তাহলে ওয়াই নট আস। এবং আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, লা লিগায় ধরেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেটিকো মাদ্রিদের পর সেরা দল কোনটা এই সিজনে? ভিয়ারিয়ালকে আপনার বলতে হবে। এই রেসিং সান্তান্দার লাস্ট রাউন্ড অর্থাৎ রাউন্ড অফ 32-তে সেই ভিয়ারিয়ালকে বাদ দিয়েই কিন্তু এই রাউন্ড অফ 16-এ তারা এসেছে। সুতরাং এই চ্যালেঞ্জটা বার্সেলোনার জন্য বলে কয়ে সহজ হবে না। হ্যাঁ, বার্সেলোনা দুর্দান্ত ফর্মে রয়েছে, স্প্যানিশ সুপার কাপে আপনি যখন হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বীকে শেষ ম্যাচেই এভাবে নাকানি চুবানি খাওয়ান এবং এরপর যখন হচ্ছে ওই দলের কোচও স্যাক হয়ে যায় তখন তো আপনি বলতেই পারেন যে না, আমরা ভালো লাইনে আছি। এখন হচ্ছে কি ইনফ্যাক্ট আপনি ওইটাও খেয়াল করেন, বার্সেলোনা কিন্তু মৌসুমে সবগুলো টুর্নামেন্টে খুব ভালোভাবে টিকে আছে। রিয়াল মাদ্রিদের ঠিক বিপরীত অবস্থানে তারা। কোপা দেল রেতে বার্সেলোনা টিকে আছে, রিয়াল মাদ্রিদ নাই। স্প্যানিশ সুপার কাপ তারা জিতে গেল, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা তো ওপেন রয়েছে। সবকিছু মিলিয়ে হান্সি ফ্লিক এইটাও আপনার মেনশন করছে যে এই ম্যাচে তার দলকে সতর্ক আসলে হয়ে থাকতে হবে এই এতগুলো ঘটনার পরও। হ্যাঁ, এই ঘটনার পরে সতর্কতা তিনি অবলম্বন করতে পারেন, কিন্তু বার্সেলোনা যে ফর্মটায় আছে তারপরে তাদেরকে হারিয়ে দেওয়া এখন যে কোনো দলের জন্যই খুব কঠিন হবে। টানা এতগুলো ম্যাচ জেতার পরে তারা যাবে রেসিং এর সঙ্গে খেলতে, সেই ম্যাচে বার্সেলোনার হারার আসলে কোনো
কারণ নাই, কিন্তু নাটক তো দিন শেষে ফুটবলে ঘটে। আর রিয়াল মাদ্রিদের অবস্থা, বার্সেলোনার অবস্থা ঠিক উল্টো, ঠিক বিপরীত কোপা দেল রেতে। তাই বার্সেলোনার ম্যাচ এখনো আছে এবং বার্সেলোনা টুর্নামেন্টে খুব ভালো মতোই টিকে আছে, কিন্তু রিয়াল মাদ্রিদের বিদায় ঘটে গেছে। রিয়াল মাদ্রিদ সাধারণত কোপা দেল রেতে খুব ভালোও করে না, মানে এটা তো অতীত ইতিহাস বলে যে কোপা দেল রেতে তারা প্রায় সময় বাদ পড়ে। কিন্তু ধরেন এই রাউন্ড অফ 16 থেকে বাদ পড়ে যাওয়া এবং রাউন্ড অফ 16-এ সেকেন্ড ডিভিশনে 17 নম্বর দলের কাছে হেরে বাদ পড়ে যাওয়া, It's a এইটা different ball রিয়াল game, তাই না? মাদ্রিদের এই দলটার সাথে আসলে যায় না। ঠিক আছে, রিয়াল মাদ্রিদের মতো দলের সাথে এটা কখনোই যায় না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.